আমাদের এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা এই ধরনের ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো যে এক ধরনের মানসপট তৈরি করছে, ওই কাঠামো কি ওই রকমই আছে না আমরা আরও দুর্বল হয়েছি নাকি আমাদের চিন্তার কাঠামো আরও মজবুত হয়েছে? রাষ্ট্রের পরিবর্তন ঘটে গেছে, কাজে ওই জায়গাটা থাকার কথা। কিন্তু আমাদের ক্ষেত্রে এই সংকটের ব্যাপকতা এবং তার প্রভাবটা নেতিবাচকের দিক থেকে এত বেশি এর অন্য দেশে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমি যখন ওই স্কুলের 75 বছর পূর্তিতে গেলাম, সেই লাইব্রেরিটা ভেঙে সেখানে একটা কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অনেক বেশি বিনোদন প্রিয় একটা প্রজন্ম আমরা তৈরি করার চেষ্টায় চলছে কোনোভাবে আর কি। আমরা চাই না কোনো গভীর বিষয়ে আমাদের সন্তানরা, আমাদের উত্তরাধিকারীরা যাক, এটা আমরা কিন্তু অভিভাবক স্তর থেকে কিন্তু এই জিনিসটা চিন্তা করা উচিত। আরও একবার স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের এডিটোরিয়াল ডায়ালগ থেকে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের বিষয়টি আমাদের আজকের এবং ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সে আলাপ করার জন্য আজকের স্টুডিওতে দেশের একজন অত্যন্ত গুণী মানুষ, বাংলাদেশের চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা, গবেষণায় যার অবদান অসামান্য। আপনারা হয়তো অনেকেই তার পুরো বাংলার চিন্তা চর্চা বইটির সঙ্গে পরিচিত। ওই একটি বইয়ের কথা যদি বলি, সেটার মধ্য দিয়ে কিন্তু উনি আসলে গোটা বাংলার মানুষের, বাংলার বুদ্ধিবৃত্তিক চর্চা এবং মানুষের মেধা, মনন এবং মননের চর্চার সম্ভাবনা, সংকট, সীমাবদ্ধতা কিংবা বহুমাত্রিকতা সব কিছুই তুলে এনেছেন। তিনি আজকে আমাদের স্টুডিওতে আছেন। মোর্শেদ শফিউল হাসান, শিক্ষক, গবেষক, প্রবন্ধিক এবং বাংলাদেশের এই মুহূর্তে একজন প্রথম সারির বুদ্ধিবৃত্তি চর্চার মানুষ। তাকে আমরা আজকে ভিউজ বাংলাদেশের স্টুডিওতে পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি এখানে এসেছেন। আমরা শুরুতেই শফি ভাই একটু ওইভাবে যাই যে আমরা যেহেতু আজকে এমন একটা সময়ে আছি যে আমাদের চিন্তা কাঠামো আসলে এখন শুধু একটা বই দিয়ে, একটা লেখা দিয়ে, একটা প্রবন্ধ দিয়ে, একটা উপন্যাস দিয়ে, একটা কবিতা দিয়ে প্রভাবিত হয় না। আমাদের এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা এই ধরনের ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো যে এক ধরনের মানসপট তৈরি করছে, যেটা আসলে মনে হচ্ছে আগে যে বইয়ের জগতের বুদ্ধিবৃত্তিক চর্চা ছিল সেখান থেকে আসলে এই চিন্তার ধারাটি একটু ভিন্ন। আপনি যেরকম লিখেছেন যে 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকে আমাদের চিন্তার কাঠামো, ওই কাঠামো কি ওই রকমই আছে না আমরা আরও দুর্বল হয়েছি নাকি আমাদের চিন্তার কাঠামো আরও মজবুত হয়েছে? না, ওরকম তো থাকার কথা না। একটা রাষ্ট্রের পরিবর্তন ঘটে গেছে, কাজে ওই জায়গাটা থাকার কথা না। আমাদের প্রত্যাশা কী ছিল? আমরা কি ভেবেছিলাম যে এই পরিবর্তনের পরে, স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের পরে, হ্যাঁ, আমাদের চিন্তা অন্য ক্ষেত্রে যেমন চিন্তা চর্চার ক্ষেত্রেও আমাদের সেরকম একটা পরিবর্তন ঘটবে বা বিকাশটা ওইভাবে ঘটবে, ইতিবাচকতার দিকে যাবে, এরকম কোনো প্রত্যাশা কি আমাদের ছিল কিনা, এটা একটা প্রশ্ন। আর এখানে একটা ব্যাপার হলো যে অন্য সব ক্ষেত্রে, আমি সহজ উদাহরণ দিয়ে বলি যে অন্য সব ক্ষেত্রে যেমন একটা দেশের, ধরা যাক, খুব দুর্দশাগ্রস্ত একটা জাতি, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত জাতি, সে হঠাৎ করে দেখা গেল তেল সম্পদ, এটা আমি প্রায় এই উদাহরণটা দিই, তেল সম্পদ আবিষ্কৃত হলো, সে রাতারাতি কিন্তু তার অর্থনৈতিক একটা উল্লম্ফন করতে পারে। আজকে আমাদের একটা বহিঃসমুদ্রে তেলের খনি আবিষ্কৃত হলো, আমাদের হতে পারে। একটা দেশের রাজনৈতিক টার্ময়েল চলছে, খুব টালমাটাল অবস্থা, তারপর দেখা যায় হঠাৎ করে কোনো একটা ঘটনায় বা একটা আন্দোলনের ফলে, একটা নির্বাচনের মধ্যে দিয়ে, যেমন 90-এর পর আমাদের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু একটা দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম কোনো রাতারাতি কোনো পরিবর্তন ঘটেও না, এটা কাম্যও না। আমরা আমাদের সেই শিক্ষা ব্যবস্থাটা, সেইটা মূল জায়গাটা ওইখানে আমি এখনও মনে করি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের সেই সংকটটা রয়ে গেছে। স্বাধীনতার পরে আজ পর্যন্ত আমরা বলতে পারি না যে একটা দেশের, আমাদের দেশের ক্ষেত্রে বলছি, যে একটা শিক্ষানীতির ভিত্তিতে আমাদের দেশটা চলছে, শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। প্রত্যেক সরকার আসে, তারা একটা শিক্ষা কমিশন করেন, তার শিক্ষানীতি প্রণয়ন করা হয়, শিক্ষানীতির আংশিক বাস্তবায়ন করা হয়, অনেকগুলো বিষয় হয়তো প্রতিবাদের মুখে বা অন্য কারণে দ্বিধা থেকে সেগুলো করা হয় না। তো এইভাবে কিন্তু একটা দেশ চলছে। আপনি প্রথমে যেটা শুরু করেছিলেন যে আমাদের সামাজিক মাধ্যমে একটা প্রভাব, বইপত্র, বই যে পাঠক বই পড়ে সেই জায়গা থেকে সরে আসা, এগুলো কিন্তু বাংলাদেশের একক বৈশিষ্ট্য না, এটা সারা পৃথিবীতে এই সংকটটা দেখা দিয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই সংকটের ব্যাপকতা এবং তার প্রভাবটা নেতিবাচকের দিক থেকে এত বেশি এর অন্য দেশে হয়নি। একটা সময় কিন্তু সারা পৃথিবীতে যারা চিন্তা করেন তাদের মধ্যে এই উদ্বেগটা তৈরি হয়েছিল যে বইয়ের পাঠক কমে যাচ্ছে, বোধহয় আর বই থাকবে না। কিন্তু এটা ঘটেনি। সিরিয়াস পাঠক এখনও বই পড়ে। আমরা এখনও দেখি যুক্তরাষ্ট্রে একটা বই, বিশেষ করে ধরেন নোয়াম হারারির একটা বই, সেই বইটা কিন্তু প্রায় আপনার 1 কোটির উপরে কপি সেল হয়েছে। আমরা যদি ওইভাবে বিশ্ব প্রেক্ষাপটে চিন্তা করি যে
তাদের তাদের লেখকদের বই কিন্তু এখনো গোটা বিশ্বে আছে। এখন যেটা হয় যে কিছু বই যখন শোনা যায় বেস্ট সেলার বই, ওই যে আপনি বললেন যে এত লক্ষ কপি বা এত কোটি কপি, সেটা কিন্তু আমাদের এখানে হবে। এবং আমাদের এখানে যেটা হচ্ছে, এগুলো কোনো মতে একটা অনুবাদ করে, সে অনুবাদ খুব দুষ্পাঠ্য, সেটাও মনে করছে আমার বইটা পড়া দরকার, চেষ্টা করা দরকার, কেনা দরকার। কিন্তু চিন্তা চর্চার ব্যাপারটা যেটা আপনি বলছিলেন, সেটার ক্ষেত্রে আরও গভীর একটা নিষ্ঠার দরকার হয়, সেখানে একাগ্রতার দরকার হয়। সেটা কিন্তু একেবারে নিচ থেকে তৈরি করা হয়। আপনি চিন্তা করে দেখেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কী বাস্তবতা। আমি যে স্কুলে পড়েছি, আপনাদের অভিজ্ঞতা জানি না, আপনারা অনেক পরের, সেই স্কুলে কিন্তু আমাদের সপ্তাহে একটা দিন লাইব্রেরি ওয়ার্ক করা বাধ্যতামূলক ছিল, একটা পিরিয়ড ছিল লাইব্রেরি। হ্যাঁ, আমি কিন্তু আমার যে শৈশব কেটেছে যখন, সেখানেও আমার স্কুলের যে লাইব্রেরি ছিল সেটা খুবই সমৃদ্ধ লাইব্রেরি ছিল। সেই স্কুলের লাইব্রেরি থেকে কিন্তু আমি আসলে বাংলা সাহিত্যের তারাশঙ্করের বইয়ের সঙ্গে যেমন পরিচিত হয়েছি, আবুল হোসেনের লেখার সঙ্গে পরিচিত হয়েছি, আপনার হচ্ছে শামসুদ্দিন আবুল কালামের লেখার সঙ্গে পরিচিত হয়েছি, আলাউদ্দিন আল আজাদের লেখার সঙ্গে পরিচিত হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আমি যখন ওই স্কুলের 75 বছর পূর্তিতে গেলাম, সেই লাইব্রেরিটা ভেঙে সেখানে একটা কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখন আমি লাইব্রেরিটা কেন ভাঙা হলো? বললো আসলে লাইব্রেরি ওয়ার্ক আর কেউ করতে চায় না, সময় সুযোগও নেই। সুযোগ নেই, আমি এটা হচ্ছে বাস্তবতা। সুযোগ নেই, এটা আমি একটু আরও সাধারণ উদাহরণ দিয়ে আপনাকে বলি। সেটা হলো যে আমার সবসময় শেষ পরীক্ষাগুলো খারাপ হতো, শেষ পরীক্ষাতে খারাপ হতো। শেষ পরীক্ষা দিয়ে আমার মাথায় কাজ করতো, যে বইগুলো আমার পড়া হয়নি, গল্পের বই, আউট বই বলা হতো, রেখে দিয়েছি, পরীক্ষার পরে পড়বো, আজকে তো আমি ফ্রি, আজকে যে পড়বো, এটাও ভাবতাম যে ব্যাডমিন্টনে কোর্ট কাটবো, ওইটা আমার মা তখন কাজ করতো। তো ওই যে আমাদের আগে ছিল যে পরীক্ষার পরে ভ্যাকেশন বলা হতো, আম কাঁঠাল খেতে যাওয়া বা করা, এবং ওই বইগুলো পড়া। এখন পরীক্ষা দিয়ে সেই ছেলে মেয়েকে বাবা মা কী করছে, তাকে সে হয়তো ইন্টারমিডিয়েট পাস করেনি, বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ে তাকে ভর্তি করে দেওয়া হচ্ছে, তাই তো? তারপর না হলে ল্যাঙ্গুয়েজ শেখুক, কম্পিউটার শিখুক, তার তো ওই সুযোগটা নাই, বই পড়ার সুযোগ নেই। আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় আলাদা আলাদা লাইব্রেরি ছিল, ক্লাবের ভেতরে লাইব্রেরি ছিল। ফলে আবার একসময় আমরা দেখছি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো প্রতিষ্ঠান খুবই অ্যাক্টিভ ছিল। সেই জায়গাগুলো আসলে এখন একসময় কচিকাচার মতো সংগঠন ছিল, খেলাঘর ছিল, চাঁদের হাট ছিল, মুকুলের মাহফিল ছিল, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতো, তারা সাহিত্য সভা করতো, দেয়াল পত্রিকা হতো। তো সেইগুলো তো থেকে আমরা একেবারেই সরে এসেছি এবং সেটার বিকল্প কিন্তু ওই জিনিস না, অন্য কিছু হচ্ছে। অনেক বেশি বিনোদন প্রিয় একটা প্রজন্ম আমরা তৈরি করার চেষ্টায় চলছে কোনোভাবে আর কি। আমরা চাই না কোনো গভীর বিষয়ে আমাদের সন্তানরা, আমাদের উত্তরাধিকারীরা যাক, এইটা আমরা কিন্তু অভিভাবক স্তর থেকে কিন্তু এই জিনিসটা চিন্তা করা হচ্ছে। তো সেখানে আপনার হঠাৎ করে আপনি কীভাবে আশা করেন যে একটা চিন্তা ঘনিষ্ঠ, চিন্তাশ্রয়ী একটা জাতি তৈরি হবে, এটা তো আশা করা যায় না। আমার কি চায় যে একটা মানুষের অন্তত কিছু লোক গভীরভাবে চিন্তাভাবনা করুক। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে সময়টা বলছি 47 থেকে 70 পর্যন্ত, কিংবা তার ব্রিটিশ আমলটা আমি বাদে দিচ্ছি, সে সময় আমাদের একটা শত্রু ছিল। হ্যাঁ, প্রতিরোধের সময় মানুষের কিন্তু অনেক বেশি কাজ করে, ঐক্য কাজ করে, তার মধ্যে দৃঢ়তা কাজ করে। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু এখন আমাদের তো শত্রু, আমরা নিজেরাই নিজেদের শত্রু। এখন আমার নিজেদের মধ্যে নিজের শত্রু না থাকলে আমার শত্রু ওই আলোচনা থেকে যদি একটু গিয়ে আমরা এইভাবেই করি, আপনার যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, সে সময়কার যারা রাজনীতিক ছিলেন, বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করতেন, সবারই কিন্তু একটা দায়িত্ব ছিল যে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমি ভবিষ্যতের প্রজন্মকে কতটা আলোকিত করে তৈরি করব, তার একটা রূপরেখা তৈরি করা। সেভাবে কিন্তু একটা শিক্ষা কমিশন তার পরপরই হয়েছিল, ক্ষুদা শিক্ষা কমিশন হয়েছিল। এবং সেই শিক্ষা কমিশন কিন্তু অনেকেই বলে যে একটা ভালো শিক্ষা কমিশনই ছিল, এবং তারা অনেকগুলো বিষয়কে অ্যাড্রেস করেছিল। ওই সময়কার যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেখানে অনেক বড় বড় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে শুরু করে অনেকদের লেখা কিন্তু যেরকম একেবারে আপনার ক্লাসিক্যাল পর্যায়ের লেখা ছিল, আবার ওই সময়কার সমসাময়িক বা এরকম লেখাগুলো ছিল, একটা কম্বিনেশন ছিল। সেইটা কিন্তু পরবর্তীতে ভেঙে গেল এবং আমরা দেখলাম যে একটা ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি হলো। আপনার কি মনে হয় যে এই যে 3 ধারার শিক্ষা ব্যবস্থা, একদিকে জেনারেল একটা শিক্ষা ব্যবস্থা, একদিকে ইংলিশ মিডিয়াম, একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই যে 3 ধারার শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের শারীরিকভাবে চিন্তার কাঠামোর মধ্যে এক ধরনের বড় বৈষম্য কিংবা বিভাজন তৈরি করে ফেললো? তৈরি তো করছে, এবং বৈষম্য থেকে এটা আবার তৈরি হচ্ছে। আমি একটু বলি, স্বাধীনতার পর তখন বোধ হয় তাজউদ্দিন তখন হয়তো ক্ষমতায়, তখনও প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু ফেরেননি, এরকম একটা অবস্থা হতে পারে, আমার ঠিক মনে নেই। সে সময় একটা সিদ্ধান্ত হয়েছিল, যদিও এটা আমার মনে হয় অবাস্তব সিদ্ধান্ত ছিল, ক্যাডেট কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে। কারণ আমরা 69 আন্দোলন বা ওই সময়ে যেগুলো আমাদের কিন্তু একটা ছিল, বক্তব্য ছিল যে ক্যাডেট কলেজগুলো থাকবে না। এইটার ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু মন্ত্রিসভার একজন সদস্য কিন্তু এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, ক্যাডেট কলেজ তোলা যায়নি। আচ্ছা, তো এখন এইটা দিয়ে আমরা চলে এসেছি। এখন কিন্তু আমরা 72 সালে আর ফিরতে পারবো না।
আমি এ ব্যাপারে আমার শিক্ষা নিয়ে যে লেখালেখি আছে সেখানে আমি একটা কথা বলার চেষ্টা করেছি যে আজকে এই ধারাটা মেনে, 3টা ধারা আছে, এটা মেনে নিতে হবে আমাদের। মেনে নিয়ে সারা পৃথিবীতে এরকম আছে কিন্তু কম বেশি। আমাদের যেটা করতে হবে এই 3 ধারার মধ্যে ব্যবধানটাকে সম্ভব ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। যে ইংলিশ মিডিয়ামে পড়ছে সে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ঠিক পড়বে সে, কিন্তু তাকে কিন্তু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে তাকে পরিচিত হওয়ার মতো তার কারিকুলামের মধ্যে থাকবে, স্কুলের পরিবেশের মধ্যে সে ব্যাপারটি থাকবে। যে মাদ্রাসা যে পড়ছে সেও কিন্তু বাংলা ভাষা সাহিত্য সম্পর্কে জানবে, এবং যেটা স্কুলের সাধারণ শিক্ষার ছেলেমেয়েরা যেটুকু জানে সেভাবেই জানবে। এখন কিন্তু সেটা নাই, কিন্তু মাদ্রাসার বোর্ডের বই আলাদা, মাদ্রাসার সিলেবাস কারিকুলাম আলাদা, এবং সেটা একটু বলা হয় সাধারণ শিক্ষা থেকে একটু নিম্নমানেরই বলা হয়ে থাকে। তো সেইটা আমাদের নিম্নতম পর্যায়ে নিয়ে আসতে হবে, যে কোনোটাতে কারো গুরুত্বটা বেশি পড়বে ইংলিশ মিডিয়ামে, কোনোটা হয়তো যারা মাদ্রাসায় পড়ছে তার ধর্মশিক্ষার গুরুত্বটা বেশি পড়বে, কিন্তু তাছাড়া বাকি সব ক্ষেত্রে সমান থাকবে। তো সেইটা করলে, সেটা করা ছাড়া এখন আবার আমরা যে যারা বলেন এক ধারার শিক্ষা ব্যবস্থা আবার চালু করা, বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলে, তারাও জানে আর বলছে না, এটা আজকে যে জায়গায় সেটা খুব মনে করি খুব অবাস্তব একটা ব্যাপার, এটা সম্ভব না। আপনার সঙ্গে আলোচনা করতে করতে আপনার একটা লেখার কথা মনে পড়লো, একটা বই ছিল ইসলাম ও মৌলবাদ এবং ধর্মের রাজনীতি। আপনি ওই লেখাটার মধ্যে একটু দেখার চেষ্টা করেছেন যে ধর্ম যে মানবিকতার দিকে নেয়, মৌলবাদ সেখান থেকে আসলে এক ধরনের হিংস্রতার দিকে নেয়, দুটোকে এক করা যাবে না। আমরা আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন কথা বলছিলাম, সে আলোচনাতেও আপনার কথাতেও আসলো যে 3 ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখলাম যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অনেকটা ধর্মনির্ভর, এবং ওই শিক্ষা ব্যবস্থায় কিছুটা অনেকেই পশ্চাৎপদও বলছেন। এটা আমাদের দায়িত্ব ছিল এগিয়ে নেওয়ার। আমরা তাদেরকে যদি পশ্চাৎপদ রাখা হয়, সেটা তাদের সঙ্গে এক ধরনের তো রাষ্ট্রীয়ভাবে প্রতারণা করা হয়, সেটা আমরা করতে পারি না, এগিয়ে নেওয়ার কথা। কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি এই ধর্মাশ্রয়ী শিক্ষাকে কেন্দ্র করে ধর্মের যে মানবিকতা এবং সৌন্দর্যের যে দিক, শান্তির যে দিক, তার পরিবর্তে মৌলবাদের বিষয়টা চাপিয়ে দেওয়া হলো। এটা নিয়ে আপনি গবেষণা করেছেন। এখন এই মৌলবাদের যে চিন্তা ঢুকে গেল, সেটা কি আসলে আমাদের চিন্তার কাঠামোকে প্রভাবিত করেছে কতটা, আসলে কীভাবে মনে হয় আপনার? বিষয়টাকে খুব ওইভাবে আমি দেখি না, আসলে আমি গবেষণাও ঠিক করিনি। এই বইটি লেখার, যদি বইটার প্রসঙ্গে আপনি তুললেন, এটা বইটি লেখার পটভূমি যখন এরশাদ আমলের রাষ্ট্রধর্ম আইনটা জারি হলো, সে তার পটভূমিতে লিখেছিলাম, এবং তখন এই বইটি প্রকাশ করা খুব কঠিন ছিল। আহমদ সাবা তার উত্তর একটা পত্রিকা বের করতেন, ওই পত্রিকার সঙ্গে আমি একসঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু তখন আমি আর নেই, তখন আমি সরকারি চাকরি চলে গেছি। তখন এই আহমদ সাবা এই লেখাটা ছেপেছিলেন, তার পত্রিকা এই সংখ্যায় খানিকটা, পরের সংখ্যায় খানিকটা ছেড়েছেন। এরপর বইয়ের প্রকাশক পাওয়া ছিল না, যিনি প্রকাশনা করতে নিজেই আগ্রহ প্রকাশ করলেন, লোক পাঠিয়ে আমার কাছ থেকে নিলেন। তার নাম খুব এখন সবাই জানেন, বিখ্যাত, উনি আমাদের দেশের একজন বিখ্যাত কবি ফরহাদ মাজার। তিনি কিন্তু বইটা ছাপা হওয়ার পরে বললেন যে এটা যে ইসলাম মৌলবাদকে তারা মনে করেন যে এটা ইতিবাচক, তাদের দৃষ্টিতে ইতিবাচক টার্ম এটা, হ্যাঁ। তো এটা তা রাখতে চান না। তো পরে একটা আপোষ হয়েছিল যে ঠিক আছে, আমি বইয়ের মধ্যে টেক্সটে কোনো পরিবর্তন হবে না, মৌলবাদ যেভাবে আছে থাকবে। তারা একটা মানে বইটা খুব ছোট ছিল, তারা ওইখানে 6 পৃষ্ঠার একটা ভূমিকা লিখেছিলেন। সেখানে মৌলবাদ যে আমি যে অর্থে বলছি সে অর্থে না, সেটার ভূমিকাটা ছাপা হয়েছে প্রকাশকের ভূমিকা হিসাবে। তা আমি যে আপনার প্রশ্নটাকে অ্যাড্রেস করি সেইটার ব্যাপার, সেটা হলো যে আসলে আমি একজন, যে আমার যে ধরেন সন্তান, যাকে একজন সায়েন্স পড়াচ্ছে, সেই গৃহশিক্ষক, তাকে আমি যে মর্যাদা দিই, আর যে আমার বাচ্চাকে আপনার কোরআন শরীফ পড়ায়, তাকে তো আমি সে মর্যাদা দিচ্ছি না। আর ছোটো বাচ্চাও বোঝে, একটা প্রাণীও পশুও বোঝে, সেও বোঝে যে তাকে একই চোখে আপনি দেখছেন। তো আমাদের ওই জিনিসটা কাজ করে, এবং তারা এটাও ভাবে যে যদি কখন ইসলামী শাসন দেশে কায়েম হয়, তাহলে ইরানকে দেখো, অমুক জায়গায় দেখো, আফগানিস্তানকে এখন বলা যায়, তখন আমরাই কিন্তু দেশকে শাসন করব, হ্যাঁ, তখন তারা হবে অবদমিত। তো এই জিনিসটা আমরা কিন্তু, এই ডিফারেন্সটা কিন্তু শুধু শ্রেণীর ডিফারেন্স, ধনিক আর গরিব না, এই শ্রেণী তৈরি হয়েছে। আপনি একটা জিনিস, আমরা 3 ধারা আপনি বললেন, 3 ধারা না, কিন্তু এখন আরেকটা ধারা তৈরি হয়েছে, সেটা হলো বাংলা ইংলিশ মিডিয়ামের পাশে ইংলিশ ভার্সন। এটা একটা অদ্ভুত একটা জিনিস। একসময় আমাদের ছোটোবেলায় আমরা ন্যাশনাল কারিকুলামই কিন্তু ইংলিশ ভার্সন, যার ওই দুধের স্বাদ ঘোলে মোটে না, হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ার মতো সামর্থ্য নাই, সে ইংলিশ ভার্সনে পড়াচ্ছে। জিজ্ঞেস করতো কেউ, এসে মেহমান বাসায় এসে জিজ্ঞেস করতো, হ্যাঁ, হোয়াটস ইউর নেম, আমরা বলতাম মাই নেম ইজ অমুক, এভাবে বলতাম, কিন্তু কেউ তো এভাবে ইংরেজি বলে না। তো আপনার ইংলিশ ভার্সনটা ওটা ওরকম, যে পাঠ্যপুস্তকে লেখা হচ্ছে বাংলাতে, সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে। তো সেটা দিয়ে আসলে ওই ইংলিশ মিডিয়ামের ওরা যাতে উঠতে পারবে না,
আর এখান থেকে তো সে দূরে চলে আসে, কিন্তু তার একটা গর্ব আছে, বাবা ইংলিশ ভার্সানে পড়ে, মানে স্কুলের নামও সে দেখলাম ইংলিশ ভার্সান স্কুল। হ্যাঁ, তো এইটা আমরা কিন্তু এখন চার ভাগ হয়ে গেছে। এর বাইরেও কিন্তু মাদ্রাসার মধ্যে আবার যারা ওই যে ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে তারা কমই আলাদা। কমই কিন্তু সরকার যেহেতু আর কোনো কিছু অনুদান নেয় না, তাই কিন্তু সরকারি কোনো বইপত্র তারা পড়ে না, তাই বইপত্র আলাদা আলাদা আলাদা। এটা নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি 10 বছর প্রাইমারি অধিদপ্তরে চাকরি করেছি এবং স্কুল দেখতে গিয়েছি, সে সময় আমার খুব মজার অভিজ্ঞতা হয়েছে। আমাদের এর মধ্যে ছিল যে আমাদের স্কুল দেখতে হবে 4টা সরকারি স্কুল, 2টা বেসরকারি স্টেট স্কুল এবং 2টা ইবতেদায়ী মাদ্রাসা। যে আমি যেগুলো আমাদের চেক লিস্ট, যেগুলো মানে যা যা দেখার বিষয়, তার বাইরে আমি দুটো জিনিস দেখতাম। একটা জিনিস দেখতাম যে এই মাদ্রাসায় জাতীয় পতাকা তোলা হয় কিনা, জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা। তো আমি এরকম একবার বোধহয় পাবনাতে কোনো একটা স্কুল দেখতে গেছি, ওই গ্রামাঞ্চলে। আমার সাথে থানা শিক্ষা অফিসারও আছেন। তো দেখা যাচ্ছে যিনি মাদ্রাসার টিচার, মানে যিনি পড়ান ওই মাদ্রাসায়, তিনি শুনলেন, তাকে বলা হলো এই স্যার আসছে, ঢাকার থেকে গেছি তো আমি, এটা ঢাকার স্যারের আলাদা ব্যাপার আর কি, স্যার আসছে। ও মেসওয়াক করতে করতে নদী ঘাটে চলে গেল, মানে কোনো পাত্তা দিল না। আমরা গেলাম ওই মাদ্রাসায়, ছুটতে ছুটতে আরেকজন এসছে, এসে মানে আমার স্যার এসছে ঢাকা থেকে, উনি এসছে আর কি। তাকে আমি জিজ্ঞেস করলাম, দেখলাম যে একটা জাতীয় পতাকার মানে এই বাঁশটা পড়ে আছে, পতাকা জড়ানো আর কি, মাকড়সার ঝুলটুল লাগানো। আমি জিজ্ঞেস করলাম পতাকা তোলা হয়? বলে মাঝে মাঝে তোলা হয়, জাতীয় দিবসে তোলা হয়, কিন্তু স্কুলে কিন্তু আপনি জানেন তোলার কথা। আর জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। সে খুব দৃঢ়ভাবে বললো। এগুলো কিন্তু আমরা মেনে নিয়েছি, আমরা জানি কি জানি না, অনেক হয়তো আমরা জানিও না। এবার এটা পুরো সময় চলছে, কোনো সরকারি ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না, এক সময় তো করতে পারতো, এখন সেই ক্ষমতাও কারো নাই। আজকে যদি দেশে ধরা যাক কোনো একটা বিপ্লবী সরকারও ক্ষমতায় আসে, তারাও কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু হাত দিতে পারবে না। এটা এই বাস্তবতা মানতে হবে। যে কারণে আপনি আমাদের একধারা শিক্ষা যখন কেউ বলে, তখন কিন্তু আমি এটাকে একটা অবাস্তব চিন্তা বলে মনে করি আর কি। আমরা একটা জিনিস খেয়াল করছি, আপনি যেটা বললেন যে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না কিংবা জাতীয় পতাকা তোলা হবে না, এটাকে আসলে কিন্তু আমাদের চিন্তার এক ধরনের দুর্বলতাকেই তুলে ধরে। সংকীর্ণতা শুধু না, চিন্তার একটা বড় ধরনের দুর্বলতা। কারণ আমি আমার যে নিজের সত্তাগত অবস্থান সে সম্পর্কে আসলে ক্লিয়ার না। আমার শিক্ষা, আমার চিন্তা, যুক্তি, বুদ্ধি এটা করে নাই। আমরা কি আসলে সেই ধরনের একটি শিক্ষার মধ্যে, এখনও যদি সম্ভব না হয় তাহলে ভবিষ্যতের কাণ্ডটা কী হবে? আমরা এখন দেখছি যে কবর থেকে তুলে মানুষকে পড়ানো হচ্ছে, তাহলে এটিকে আমাদের জাতীয় সংস্কৃতি হয়ে যাবে? সেটা তো সেদিকে তো আগাচ্ছে বলে মনে হয়, কারণ ওই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করিনি, ওগুলো নিয়ে আমরা কাউন্টার করিনি, বোঝাবার চেষ্টা করিনি। তারা আমরা ওরা এগুলো বলবে, আমরা আমাদের মতো। এবং এটা আপনি চিন্তা করেন, একটা জাতির, আপনি ধরেন আমরা যে শ্রেণী অবস্থানে আমরা আছি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ধরছি, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, তাদের অভিভাবকরা, খুব কম অভিভাবককে আপনি পাবেন যার ছেলে মেয়েকে দেশে থাকবে এরকম কোনো তার চিন্তাভাবনা আছে। আগে যাওয়া ছিল প্রতিটি ঘটনা ঘটে, আমরা কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিই যে না, এদের সাথে থাকা যাবে না। হয়তো মনে আগেও ছিল থাকা যাবে না, তো এইখানে তারা তো থাকবে না, তো তারা তাদের মতো চিন্তা করে। আবার যারা দেশে থাকবে, অত উপায় নেই বলে থাকবে, তারা তাদের মতো চিন্তা করে। আমরা তো ওই জায়গাটা কোনো আমরা সংলাপ করিনি, তো আসলে কোনো সংলাপ আমাদের মধ্যে হয়নি। আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এটা নিয়ে বহুদিন ধরে আমি লিখেওছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা বিষয়ে নানা রকম আলাপ আলোচনা হয়, গোলটেবিল হয়, অমুক হয় বিশ্ববিদ্যালয় এলাকায়। উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আজ পর্যন্ত শুনেছেন কাউকে করতে? ভিসিকে দেখেছেন, ভিসি ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় প্রধান অতিথি হন, অমুক হন, এই হন, এমন কিছু হন, কিন্তু কখনো কোনো ভিসি তো দেখিনি যে উনি ক্যাম্পাসে থেকে শিক্ষা নিয়ে কোনো কিছু কথা বলেন, দেখি না। ভিসি মানে প্রশাসনিক পদ। আমাদের সময়, আপনাদের সময় আমি জানি না, আমাদের সময় ছিল হেডমাস্টার, উনি একটা ক্লাস নিতেন, কিন্তু আমাদের সাধারণত ইংলিশ নিতেন, অনেক সময় নিতেন, হ্যাঁ ইংলিশ নিতেন। কলেজে যে আমি পেয়েছি প্রিন্সিপাল একটা ক্লাস নিতেন। হ্যাঁ, এখন আমি দেখেছি, যখন আমি শিক্ষকতা করি, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছেন, তিনি ভাবতেই পারেন না যে উনি ফার্স্ট ইয়ার ক্লাস নেবেন। তার মানে ছাত্রদের, শিক্ষকরা যখন প্রশাসনিক কাঠামো চলে যান, ছাত্রদের প্রতি তাদের দায়বদ্ধতাটা বোধহয় কিছুটা কমে যায়। আপনি যে চিন্তার কাঠামোটার কথা বলছিলেন, সেখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ধর্মের কথা বলছি, একসময় কিন্তু মুসলিম পণ্ডিতদের একটা বড় বিচরণ বিশ্ব মঞ্চেও যেমন ছিল, বিশেষ করে মধ্য এশিয়া বা সামারকান্ত, তাসকান্ত, ওই অঞ্চল থেকে যারা এসেছিলেন, ইবনে খালদুন, আপনার আল ফারাবি, ইবনে সিনা, ধর্মগ্রন্থ না, তার বাইরে অধিবিদ্যা, আপনার তো ইবনে খালদুনের তো আপনার আল মুকাদ্দিমার মধ্যে অধিবিদ্যা, গণিতবিদ্যা, সমাজবিদ্যা সব কিছুই আছে। আমাদের এখানেও
আপনার 1925-26-এর পর থেকে আমরা দেখেছি যে কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, তারা কিন্তু আসলে আমাদের সমাজ কাঠামোতে একটা বড় ধরনের প্রভাব ফেলেছিলেন। এবং আপনি খেয়াল করেন যে 30 দশকের পর থেকে 70-80 দশক পর্যন্ত কিন্তু খুবই প্রগতিশীলতার একটা চর্চা তৈরি হয়েছিল এই বুদ্ধির মুক্তি আন্দোলনকে কেন্দ্র করে। আমরা রোকেয়ার কথা বলছি না, একটি স্বশিক্ষিত মহিলা, স্বশিক্ষিত মানুষ, স্কুলে যাননি, হ্যাঁ, কোনদিন কোনো স্কুলে যাননি, তার অভিজ্ঞতা ছিল না স্কুলে কীভাবে ক্লাস নেওয়া হয়। তিনি যে তার যে ভূমিকা, হ্যাঁ, সেটার সাথে তিনি একটা বড় নারী জাগরণের, মুসলিম নারী জাগরণের একটা বড় স্কুল করে না, আমরা স্কুলেরটা ভাবে জানি যে উনি বোধহয় প্রথম স্কুল করেছেন। উনি না, ওনার আগে স্কুল ছিল, কিন্তু তার চিন্তার ব্যাপারটা, চিন্তার যে ঐশ্বর্য, তার চিন্তাধারা, সেটা তো কোনো পুরুষও তার সমকক্ষ ছিল করতে পারেনি। ওই যে পঠন পাঠনের চর্চা থেকে কিন্তু সেই বুদ্ধির মুক্তি আন্দোলন যখন যারা করেছে তারা কিন্তু সবাই মুসলিম ছিলেন, মানে মুসলিম পণ্ডিত, এবং তারা অনেকেই ধার্মিক ছিলেন। যেমন কাজী আব্দুল ওদুদ খুবই ধার্মিক লোক ছিলেন, কিন্তু কোরআনে অনুবাদ করেছেন, হাদিসে অনুবাদ করেছেন। হ্যাঁ, আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলি, আক্ষরিক অর্থে ধার্মিক। আবার আবুল হোসেন, আবুল হাসিম, এই যে এখনকার যে ধর্মের নামে যে আমরা গোরামিটা দেখছি স্বাধীন বাংলাদেশে এসে, যেটা তীব্রতর হচ্ছে, সেটার মধ্যে তারা কিন্তু কখনোই ছিলেন না। আসলে এই গোরামির পেছনে কি আপনার মনে হয় না যে এক ধরনের অপরাজনীতি চর্চাও আছে, যেখান থেকে আসলে আমাদের চিন্তাও দুর্বল হয়ে যাচ্ছে, অজ্ঞানতাও আছে? যেমন ধরুন, আমি উদাহরণটা দিই, আবুল হাসিমের কথা আপনি বললেন তো, আবুল হাসিম তা জানেন যে অবিভক্ত বাংলার মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন। পরে তিনি তো তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আইয়ুব খান তাকে ইসলামী একাডেমি, এখন তো আমরা ইসলামী ফাউন্ডেশন বলি, তখন একাডেমি পরিচালক করেছিলেন। তিনি কিন্তু যখন এই যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে কি যাবে না, রেডিওতে প্রচার হবে কি না হবে না, আন্দোলন চলছে, তখন কিন্তু আবুল হাসিম অনেক সভায় নিয়ে আসা হয়েছিল, যাদেরকে আমরা বলি প্রগতিশীল বা মুক্তবুদ্ধি মানুষ। আবুল হাসিম কিন্তু সেখানে নেতৃত্ব দিয়েছেন, তার সভাপতিত্ব করেছেন, প্রধান অতিথি ছিলেন। ভাষায় বর্ণমালা, ভাষা সংস্কারের ব্যাপারে তিনি এর বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন, বই নিষিদ্ধ করার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এবং তার সবচেয়ে বড় অবদান হলো 61 সালে আইয়ুব খান যে মুসলিম পরিবার আইন করেছিলেন, সংশোধিত পরিবার আইন, এটা এরকম বড় বৈপ্লবিক কাজ তো কোনো গণতান্ত্রিক সরকার করতে পারেনি। সেটা কার দ্বারা সম্ভব হয়েছিল? আবুল হাসিমের কারণে সম্ভব হয়েছিল। তো এরকম আবুল হাসিমের মতো লোক ছিল বলে যেটা পারা গেছে, সেটা বা ভাষা আন্দোলনের সময় আকরাম খান, তার আজাদ পত্রিকা কিন্তু মুসলিম লীগের পত্রিকা ছিল, কিন্তু আজাদ পত্রিকা কিন্তু তখন আবার ওই আবুল কালাম সাহেবের সম্পাদক ছিলেন, মালিক কিন্তু আকরাম খান, কিন্তু উনি এই জন্য আবুল কালাম সাহেবের চাকরি চলে যায়নি। কিন্তু ভাষা আন্দোলনের পক্ষে কিন্তু আজাদের একটা ভূমিকা ছিল। যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি যে তারা জানতেন বলে তাদেরকে আমরা ব্যবহার করতে পেরেছি। যদি আমি বলি ওই অর্থে যে আমরা তার ব্যবহার করতে, তাদেরকে আমরা সামনে রাখতে পেরেছি, এই অর্থে বলছি আর কি। কিন্তু আজকে তো আমরা তা না, আজকে ওরা আমরা এই জায়গাটার বিরাট একটা, আমাদের মনে হয় জানার ক্ষেত্রে একটা বড় গ্যাপ হয়ে গেছে। আমরা জানি না, মানে কেউ যদি ধর্মান্ধতা প্রচার করছে, তাহলে আমাকে ধর্মটা জেনে তাকে বলতে হবে। আমি তাকে বলে দিচ্ছি সে ধর্মান্ধ, ওরা হয়তো আমাকে বলছে কাফের, বলছে সে অমুক, কী বলে মুরতাদ, বলছে এটি গালির সংস্কৃতি। কিন্তু এটা নিয়ে যে বিতর্ক, যেটা বা যেটা ধরেন আপনার, আমি বিতর্ক বলতে চাচ্ছি না, সংলাপটা, সেই সংলাপের কোনো সুযোগ কিন্তু আজকে নাই। সহনশীলতা সমাজ থেকে একেবারেই নেই হয়ে গেছে। হ্যাঁ, সহমর্মিতার কোনো ব্যাপারই নাই। আমি এটা খেয়াল করেছি, সম্ভবত এরশাদ আমল পর্যন্ত কিছুটা ছিল। আজকে রাজনীতির কথা বলি, রাজনীতিতে বিভিন্ন দলে একটা ভালো মানুষ, বড় নেতা, তার জানাজা হলে কিন্তু অন্য দলের নেতা যাচ্ছে না। হয়তো কারো আগ্রহ আছে, তারই বন্ধু, কিন্তু সে অন্য ক্ষেত্রে কিন্তু যেতে পারবে না, কারণ তাহলে কালকে তাকে কালার করা হবে, ব্র্যান্ডিং করা হবে যে সে ওই জানাজায় গিয়েছিল, তার জানাজায় গিয়েছিল। শোকবাণী দেওয়া হয় না। এইটা কিন্তু একেবারে পাকিস্তান আমলেও এটা কিন্তু ছিল না। সোহরাওয়ার্দী সাহেব যখন মারা যান, তখন আমি ইত্তেফাক সোহরাওয়ার্দীর সংখ্যা মাঝে মাঝে ঘাঁটি, সেখানে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে স্পিকার থেকে যে সে বাণীগুলো দিয়েছেন, সেখানে তার প্রতি হাই ট্রিবিউট দিয়েছে তাদের প্রতি। আপনি একজন নাম শুনেছেন কিনা জানি না, বিচারপতি কায়ানি, আইয়ুব খানের আমলে উনি পশ্চিম পাকিস্তান হাইকোর্টের প্রধান অতিথি ছিলেন। ওনার খুব বিখ্যাত কোটেশন আছে যে পাকিস্তানি আর্মি অন্য দেশের আর্মিরা ভিন্ন দেশ জয় করে, পাকিস্তানি আর্মি একটা দেশই জয় করেছে, সেটা হলো তার নিজ দেশকে। হ্যাঁ, সামরিক শাসনের বিরুদ্ধে না, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। এটা কারণ তিনি হয়তো পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে পারতেন, এটা হননি। কিন্তু উনি যখন চট্টগ্রামে মারা গেলেন, উনি একটা সেমিনারে গিয়ে চট্টগ্রামে মারা গেছিলেন সেক্রেটারি হাউসে, সেই লাশ কিন্তু কফিন বহন করতে কিন্তু আইয়ুব খান এসেছিলেন। এবং তার যে বই নট দ্য হোল ট্রুথ নামে বিখ্যাত তার বই আছে, সেই বইটার ফরওয়ার্ডটাকে লিখেছেন আইয়ুব খান। এবং ওইখানে বলেছেন যে আমি তার সাথে অনেক ব্যাপারে একমত না হতে পারি, কিন্তু তার যে যোগ্যতা, এই যে যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া, এই জিনিসটা আমাদের দেশে একেবারে নাই হয়ে গেছে। এবং এটাই কিন্তু আসলে আমাদের চিন্তা কাঠামোর দুর্বলতাকে তুলে ধরে।